রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যা আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। ভূরাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প। চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার তাগিদ। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে নদী পাড়ে সমাবেশ। না এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝাই দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রী পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবং গাড়িবহর নিয়ে প্রায় রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন, টাঙানো হলো বিজ্ঞপ্তি। কোটা নাকি মেধা, এই স্লোগানে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও হয়েছে বিক্ষোভ। বিভিন্ন সড়ক অবরোধ করায় এ সময় ভোগান্তিতে পড়েন মানুষ। ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলন। কোটা ব্যবস্থা নিয়ে সংস্কারের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হাজির হন। পরে রাজশাহী, নাটোর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন। 2018 সালে যে পরিবর্তন জারি হয়েছিল তা পুনর্বহাল রাখা, তার পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে সকল প্রকার কোটাগুলো বৈষম্য করা। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো। এদিকে চট্টগ্রামে সড়ক অবরোধ করে সমবেত হন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে স্লোগানে জানায় কোটা সংস্কারের দাবি। এদিকে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাই একটি বৈষম্যমূলক, নিপীড়নমূলক একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বেকারত্বের দেশে আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, আমরা আমাদের এই জীবনে বা আমাদের সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। এছাড়াও একই দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানেও সড়ক আন্দোলনকারীরা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। লাবিব হাসান, সময় সংবাদ। সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা তালিকা থেকে পূরণের বিধান রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এতে কোটা থাকলেও সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হবেন না বলে মনে করেন শিক্ষাবিদ ও সাবেক আমলারা। দেখব শাকির আহমেদের রিপোর্ট। আদালতের রায়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্তের প্রেক্ষিতে আবারও মাঠে নেমেছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি, এই ব্যবস্থার ফলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2018 সালে জারি করা এক প্রজ্ঞাপন বলছে, সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা থেকে পূরণের বিধান রয়েছে। 2018 সালের আগে 3টি বিসিএসে কোটা বিদ্যমান থাকলেও সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়ায় সে পদগুলো পূরণ করা হয়েছে মেধা তালিকা থেকে। 33তম বিসিএসে এই ব্যবস্থার কারণে 77.40% প্রার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। 35তম বিসিএসে 67.49% এবং 36তম বিসিএসে 70.38% মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ বিশ্লেষণে দেখা যাচ্ছে সব মিলিয়ে 56% কোটা থাকলেও বেশিরভাগ প্রার্থী মেধা থেকেই নিয়োগ পেয়েছেন। এই পরীক্ষাগুলো হয়েছিল কোটা বহাল থাকার সময়। কিন্তু রিটেন পরীক্ষা পাশ করতে হয়, সুতরাং তারা মেধাবী নন এরকম বলে দেওয়া, কনক্লুড করাটা কিন্তু সত্য নয়।
এখন মেধার মাপকাঠিতে তারা হয়তো 0.001% কম নাম্বার পেয়েছেন, এই জন্য তারা পিছনে আছেন। এটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে পারি। শিক্ষাবিদরা বলছেন অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল প্রবাহে অন্তর্ভুক্ত করতে কোটা জরুরি। গত 5 বছরে নারীরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে, এটা কোটা পদ্ধতি তুলে দেওয়ার কারণে। আদিবাসীরা কিন্তু কিংবা প্রতিবন্ধীরা চাকরির ক্ষেত্রে কোথাও নাই গত 5 বছরে, কারণ তাদের সুবিধাটা প্রত্যাহার করা হয়েছিল। কাজে এটাকে অবশ্যই পুনঃপ্রবর্তন করা দরকার। এছাড়া কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে অংশীজন ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে বিদ্যমান জটিলতা সমাধানের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার জন্য কোটা দরকার কিনা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইস্যু না পেয়ে এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলনের উপর ভর করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পাল্টা জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের দোহাই দিয়ে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ব্যর্থ করার অপকৌশল নিয়েছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দুই দলের 2 শীর্ষ নেতা। একদিকে নতুন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা। দুইয়ে মিলে অনেকদিন পর স্থবির সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত পাহাড়ি ফলমেলা উদ্বোধনে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে সামনে যা কিছু পাচ্ছে সেটিকেই আঁকড়ে ধরছে বিএনপি। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। কোটা বিরোধী আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতে বিএনপি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। নিজ নির্বাচনী আসন রাজধানীর কামরাঙ্গীরচরে একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সেই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি সেই আন্দোলনে শরীক হচ্ছে। যারা আন্দোলন করছে তারা সাবধান থাকবেন। এই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি আজকে সেই আন্দোলনে কোনো ইস্যু নাই, সেই আন্দোলনে শরীক হচ্ছে। অবশ্য সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ করার অপকৌশল সফল হবে না। প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছুকে ভর চাইতে আমরা আন্দোলন করেছি ভাই। আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায় সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করবো না। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খুঁড়ছে ওয়াসা ও তিতাস। বিস্ফোরক মন্তব্য দক্ষিণের মেয়রের, বললেন ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধ না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে কথা বলেছেন তিনি। সরকার প্রধান বলেছেন, ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রুপুলের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বিদ্যালয়ে ১৯২৭ সালে প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার সকাল ১১টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় খুদে 2 শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন, জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই।
কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা লাভের পাশাপাশি ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান। মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। কারণ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এরপর এসো বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান শিশুদের সঙ্গে, হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ২০২৩ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে। গ্রাম হবে শহর, সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে ২ দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি, আর এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানভাসীদের ভোগান্তি এতে চরমে পৌঁছেছে। পানিতে টইটুম্বর চারপাশ, নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের ৫টি উপজেলার ২৫ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৮ ইউনিয়নের ৫০,০০০ পরিবার গেল ৪ দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। ল্যাট্রিন তলা গেছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাবো হয়ে জায়গাও নাই। কুড়িগ্রাম বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামে ৫টি এবং বগুড়ার ৩টি উপজেলায় ১.৫ লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যায় পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে, এখন গরু ছোঁয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইকটা হাইডিয়ে আসছি, আর এখন নৌকা দিয়ে আসা নাকি আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে দেশের ১৫টি জেলা বন্যা আক্রান্ত হয়ে পানিবন্দী ২০ লাখ মানুষ, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আরও বলেছেন, দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলেও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত। এই যে বন্যাগুলি প্রতি বছরই এটা কিন্তু হয়, এটা তো হিমালয় থেকে পাহাড়ের পানি ঢল নামে ভারত হয়ে বাংলাদেশে আসে। ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা। ১৫টা জেলায় এই বন্যার বিভিন্ন আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। বর্তমান বন্যাকে কেন্দ্র করে আমরা ৩,১০,০০,০০০ টাকা ক্যাশ দিয়েছি, ৮,৭০০ মেট্রিক টন চাল দিয়েছি। এই দুর্যোগের জন্য শুরু হওয়ার আগে থেকে আমরা প্রস্তুত আছি এবং যখন যেটা যেখানে দরকার আমরা সাথে সাথে সেগুলো পৌঁছে দিচ্ছি। ভূ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনায় চীন ভারত কিভাবে সমন্বয় করবে, দ্রুত তা পরিষ্কার করার দাবি নদী আন্দোলনকারীদের। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেইজিং সফরের মধ্য দিয়ে দ্রুত এর বাস্তবায়নও চেয়েছেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় দেখব নাজলুম নিশাদের রিপোর্ট। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল, তিস্তা ফুলে ফেপে ওঠা মানেই বসত বিটার ভাঙন আর একটু একটু করে নদীর তীর থেকে জনবসতি সরে যাওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত ৪০ বছরে মূল প্রবাহের ৩ থেকে ৪ কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা। ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা। রান্নাবান্না এই মাছের উপরে করতেছি, আমরা কোনো রকম জীবনটা নিয়ে বাঁচি আছি। বিছনাত ঘুম পারবে পাই না, রাস্তাত খালি কোনো রকম করে হাঁটাহাঁটি চলাফেরা হয়েছে, চোখে তো দেখিনি। আমরা কোনো ত্রাণ কিছু চাই না, আমরা নদী শাসন চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। ভূরাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে চীনও।
এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঝুলে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি। চীন করুক, ভারত করুক কিংবা দুই দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে। না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে। ভারত কোন পাঠে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি কিভাবে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ নতুন করে ভাবনা দেখবে এবং নতুন করে স্বপ্ন দেখবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে রংপুরের কাউনিয়ায় সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নদীর দুই পারে মানুষের দাবি, চীন ভারত নয়, নিজের টাকায় হোক তিস্তা খনন। নদীর উল্টো স্রোতে নৌকা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাবেশে যোগ দিতে আসেন শত শত মানুষ। নৌকার উপর তৈরি করা হয়েছে মঞ্চ। এরপর সমাবেশের শুরুতেই তিস্তাপাড়ের মানুষের লাঠি খেলা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশকে ঘিরে নদী এবং সড়ক পথে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলছেন নদী পাড়ের বাসিন্দারা। খরার মৌসুমে তারা পানি পায় না সেচের জন্য, এবং বর্ষার মৌসুমে তিস্তার বুকটা যদি ভরে গেছে পানিগুলো দুই কিনার দিয়ে যায় এবং ভাঙনটা তীব্র হয়। এদিকে চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের দাবি নদী আন্দোলনের নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চীনে যাচ্ছেন, চীন থেকে এসে যদি আপনারা সমঝোতা আনতে না পারেন তাহলে আমরা বলবো নিজস্ব অর্থায়নে এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। তিস্তাপাড়ের প্রায় ২০,০০০ মানুষ এই সমাবেশে অংশ নেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবর শুনেই পাল্টে গেছে চিত্র। মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ, মন্ত্রী যখন চলে গেলেন আবারও তারা একইভাবে ভোগান্তিতে পড়েছেন। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজে ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি ওখানে দেখবো ক্ষতি। তবে সেবা প্রত্যাশীরা জানান স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা। সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই, সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকার খবর শুনে দুঃখজনক বিষয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষাকালে সিটি কর্পোরেশনের অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খনন করে ওয়াসা ও তিতাস, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর ভিআইপি সম্মেলন কক্ষে সেমিনারে তিনি একথা বলেছেন। 2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকার খালগুলো দুই সিটি কর্পোরেশন বুঝে নেওয়ার পর 4 বছর পার হলেও রাজধানীর জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি হয়নি। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর ভিআইপি সম্মেলন কক্ষে ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধার নিয়ে এক সেমিনারে উঠে আসে ঢাকার জলাবদ্ধতার কথা। খালগুলো পুনরুদ্ধারে শুধু জরিমানা করলে হবে না, আইনের মধ্য থেকে কারাদণ্ড দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। খাল দখল এবং দূষণকারী কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। গ্রহণযোগ্য সমাধান যদি করতে না পারি উদ্ধার করে কোনো লাভ হবে না। সেমিনারে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বলেন, বর্ষাকালে রাস্তা খননের জন্য কোনো সংস্থাকে অনুমতি দেবে না জানিয়ে আগেই নোটিশ করা হয়েছে। এরপরও না জানিয়ে চুরি করে ওয়াসা ও তিতাস রাস্তা খনন করে কাজ করছে। বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ
তারা সেই সড়ক কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি কিভাবে সম্ভব? দখলমুক্ত হওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল আর কেউ দখল করতে পারবে না বলেও জানান মেয়র। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়িটি আদালতের নির্দেশে জব্দ ও সিলগালা করা হয়েছে। দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন বিকেলে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির প্রধান ফটকে ক্রোক বিজ্ঞপ্তির সাইনবোর্ড টানানো হয়। ইউরোপ কিংবা উন্নত রাষ্ট্রের বাড়ির আদলে নির্মিত বাংলো বাড়ি 2021 সালে 24 কাঠা জমির উপর 10 কোটি টাকা ব্যয়ে 2 তলা ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পে বিলাসবহুল এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এটা আমাদের জনগণের টাকা দিয়ে এই সম্পদ করছে। কেবল বেনজির সাহেব না, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যারা এই দুর্নীতির সাথে সংযুক্ত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সরকারের বিভিন্ন মহলকে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবো। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে 12 জুন বাড়িটি ক্রোক করার আদেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন, দুদক, রূপগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা যৌথভাবে শনিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালান। এ সময় বাড়িটি জব্দ ও সিলগালা করা হয়। পরে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা, তবে ডিজিটাল লকের কারণে দরজা খুলতে না পারায় বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। 3 দিন পর দরজা খুলে তল্লাশি করা হবে বলে জানায় প্রশাসন। আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে। বিলাসবহুল এই বাড়িটি ছাড়াও জেলায় বেনজির আহমেদের আর কোনো অবৈধ সম্পদ আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি অবাধে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সরকারের কতগুলো গাড়ি আছে তার সঠিক সংখ্যাও জানে না অধিদপ্তর। পরিবহন পুল বলছে মোট সরকারি গাড়ির মাত্র 10 ভাগ সরবরাহ করে তারা, আর বাকি 90% বিভিন্ন উন্নয়ন প্রকল্পের। তবে উন্নয়ন প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে গাড়ি জমা হয় না এই পরিবহন পুলে। বাবুল হোসেনের তোলা ছবিতে দেখব আতিকুর রহমান তমালের রিপোর্ট। বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় নো পার্কিং জোনে সকাল থেকে একটি সরকারি গাড়ি এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কৃষি। বাচ্চাকে স্কুলে নামিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির এসি চালু রেখে ড্রাইভারদের এই অপেক্ষা নিত্যদিনের। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কোন স্যারের গাড়ি এটা? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মলের মতো একই চিত্র কারওয়ান বাজারেও। 3 জুলাই বুধবার সকালের চিত্র এটি। যেসব সরকারি অফিস কারওয়ান বাজারে নয়, সেসব অফিসের সরকারি গাড়িও বাজার করতে হাজির হয়েছে এখানে। কেন আসছেন এখানে? বাজারে আসছে। স্যার নিজে আসছে নাকি মানে কর্মচারী গেছে? এভাবেই সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে। তবুও এর একটি ব্যাখ্যা দেওয়া যায় যে গাড়িটি বসে নেই, কিন্তু আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের কতটি গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোর কতটি অকেজো এবং কতগুলো সচল রয়েছে। সেই সংখ্যা জানার জন্য আমরা এখন যাব সরকারি পরিবহন পুলে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সারা দেশে সরকারি অফিসে যানবাহন সরবরাহের কাজটি করে সরকারি যানবাহন অধিদপ্তর। এই ভবনের 3 তলা পর্যন্ত পুরোটাই অচল গাড়ির আস্তানা। তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দেবে না এই অধিদপ্তর। আবেদনের পর জানা গেল এখান থেকে সারা দেশে সরবরাহ করা যানের সংখ্যা মাত্র 2500। এর মধ্যে অচল গাড়ির সংখ্যা 63, বাকিগুলো সচল। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা তবে এত গাড়ি পাচ্ছেন কোথায় যা দিয়ে ব্যক্তিগত কাজে পরিবারের চাহিদাও মেটাচ্ছে? নথি বলছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগ নিজেদের চাহিদা অনুযায়ী সরকারের টাকায় গাড়ি কিনে থাকে। আবার উন্নয়ন প্রকল্পের শুরুতেই কেনা হয় নতুন নতুন গাড়ি। নিয়ম হলো প্রকল্প শেষ হওয়ার পরই এসব গাড়ি জমা হবে পরিবহন পুলে, কিন্তু বাস্তবতা বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু গাড়ি জমা হয় না। গত 5 বছরে পরিবহন পুলে উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা হয়েছে মাত্র 150টি। যদিও গত 5 বছরে শুধু উন্নয়ন প্রকল্পের জন্য 50টি মন্ত্রণালয়ে কত হাজার গাড়ি কেনা হয়েছে সেটি জানে না পরিবহন পুল। বর্তমান প্রেক্ষাপটে
গাড়িগুলো যদি তারা জমা দেয় আমাদের কাছে তাইলেই আমরা নিতে পারি, অন্য কোনো মেকানিজম আমাদের হাতে এই মুহূর্তে নাই। সাবেক আমলারা বলছেন অচল গাড়িগুলো নিলামে বিক্রি বা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া উচিত। সস্তায় পরিবহন করতে পারে তাহলে তো মানুষের উপকার হয়। আমরা দেখি কক্সবাজার এলাকায় বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় চাঁদের গাড়ি বলে, তো এগুলো তো চাঁদের গাড়ি তো আরও পুরনো ওইগুলো, তাহলে এগুলো কেন ব্যবহার হবে না? পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সব ধরনের গাড়ি হিসেবে দায়িত্ব পরিবহন পুলের উপর ন্যস্ত করা গেলে অচল হিসেবে দিনের পর দিন কোটি টাকার গাড়িগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আইপিটিভি ও ওটিটির অবাধ ব্যবহারে হুমকির মুখে পড়েছে কেবল ব্যবসা। এমন দাবি করে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা বাধ্যতামূলক করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইট চ্যানেলগুলো কেবল টেলিভিশনে সম্প্রচারের সীমাবদ্ধতা ছাড়িয়েছে অনেক আগেই। ইন্টারনেটের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহারে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বিশ্ব যখন সম্প্রচারে এগিয়ে চলেছে, তখন সরকারি নীতিমালায় আটকে রয়েছে বাংলাদেশের কেবল টেলিভিশন চ্যানেলের সংখ্যা। এ অবস্থায় দর্শক চাহিদা বিবেচনায় দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি চ্যানেল সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন প্ল্যাটফর্মে অবৈধভাবে পাইরেসি করে এই চ্যানেলগুলো চালানো হচ্ছে, যাতে করে এই টেলিভিশন শিল্পটি আজকে ধ্বংসের সম্মুখীন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশে অনুমোদনহীন চলা আইপিটিভি ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মিলছে না কোনো সুরাহা, যা ক্ষতিগ্রস্ত করছে টেলিভিশন খাতকে। সরকার হারাচ্ছে রাজস্ব। দেখেন চ্যানেলের জনপ্রিয়তা যেভাবেই কমে যাচ্ছে। যদি চ্যানেলের জনপ্রিয়তাই কমে যায় অথবা বন্ধই হয়ে যায়, আপনাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? আগামী 2 সপ্তাহের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। টেলকো কোম্পানিগুলো এই আইনের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে তারা লাইভ কন্টেন্টগুলো টেলিভিশন থেকে নিয়ে সম্প্রচার করছে, যেটা তথ্য সম্প্রচার আইনের পরিপন্থী। এ সময় কেবল সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ফি কমানোর দাবিও জানান নেতারা। সমস্যা আপনাদের প্রিন্ট মিডিয়া। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বেশি দামে পণ্য কিনে ব্যবসায়ীদের আস্থা অর্জন। পণ্য না দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজিম নামে এক ব্যবসায়ী। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত 38 বছরে এভাবেই ব্রোকারদের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে ভারত, মালয়েশিয়া ও কানাডায় পালিয়ে গেছেন অন্তত 100 ব্যবসায়ী। অবৈধ ডিও ব্যবসার কারণেই এমন প্রতারণার ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি পুলিশের। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত 1 মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী অন্তত 22 জন পাইকারের কাছে 61 মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ 25 কোটি টাকা। এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরও অন্তত 25 কোটি টাকা পাওনা রয়েছে। যারা নতুন নতুন ব্যবসায়ী আসছে, ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে। 1986 সালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী। সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা। এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি 148 কোটি টাকা নিয়ে লাপাত্তা হন। অনেকে আমরা চেহারা দেখি না, তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি। অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল। আমার একটা পার্টি তো আমার 4.5 কোটি টাকা দিয়ে মালয়েশিয়ার উপর দিয়ে বসে আছে। যারা লোভী মানুষ তারা 10 টাকার দিকে তাকাইয়ে ওই ফাড়িকে মাল দিচ্ছে। এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাড়ি ওটা সাফার করতে পারে না, একসময় সে পালিয়ে যায়। পুলিশের দাবি খাতুনগঞ্জের তেল চিনি মস্টার বাজার পুরোপুরি ডিও নির্ভর। আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে 5000-এর বেশি আড়ত রয়েছে। আর প্রতিদিন 1000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই
খাতুনগঞ্জে, কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে। 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে 100-র বেশি ব্যবসায়ী, আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ক্ষমতায় বসেই অবৈধ অভিবাসীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রুয়ান্ডা অভিবাসন পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন তিনি। প্রথম কার্যদিবসেই 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল করা সহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনাও করেন। গেল শুক্রবার যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। দায়িত্ব নিয়ে বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন। নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা রায়নার, স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। আর দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রিভস। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের জন্যও একে একে দায়িত্ব বন্টন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। শনিবার 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন কিয়ার স্টারমার। এ সময় যুক্তরাজ্যকে পুনর্নির্মাণ ও পুনরাবিষ্কার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নতুন প্রধানমন্ত্রী। এছাড়া কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়, স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল করা যায় তা নিয়েও আলোচনা হয়। এর পরপরই প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টারমার। এ সময় কনজারভেটিভ পার্টির শঙ্কা সত্যি করে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্প বাতিলের ঘোষণা দেন স্টারমার। এদিকে লেবার সরকার রুয়ান্ডা নীতি বাতিল করায় আশ্রয় প্রার্থীদের নির্বাসনের চেষ্টার খরচ পুনরুদ্ধার করা যাবে না। এতে পূর্ববর্তী রক্ষণশীল সরকারের নেয়া প্রকল্পের পুরো অর্থই অপচয় হলো বলে মনে করা হচ্ছে। অবশ্য নির্বাচনের আগেই বিশ্লেষকদের আশঙ্কা ছিল সুনাকের দল হারলে রুয়ান্ডা নীতিতে ক্ষতি হবে অন্তত 32 কোটি পাউন্ড। কারণ রুয়ান্ডা প্রকল্পে বিগত সুনাক প্রশাসন এরই মধ্যে এই অর্থ খরচ করে ফেলেছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্যা আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা, সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। এবং আজকের শিশু আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জের প্রধানমন্ত্রী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। এই ছিল এখনকার মতো রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।